তুহিন সেই কখন থেকে বসে আছে বারান্দায়, তার হদিস হয়তো সে নিজেও রাখেনি। ঘড়িতে বাজে সকাল 8টা বেজে 30 মিনিট। ঘড়িতে একবার চোখ বুলিয়ে আবারও মেহেরের বারান্দার দিকে তাকায়। গাছের পাতা, ফুল আর কলিগুলো উড়ছে মৃদু বাতাসে, তবে তার মন এদিকে নেই। তার মন তো দরজার ওই পাশে, যা এখনো বন্ধ। তুহিন সেদিকে কয়েক পলক তাকিয়ে উঠে ড্রয়িং রুমে পেরিয়ে মেইন ডোর খুলতেই সেই চিরচেনা টকটকে লাল গোলাপ দেখতে পাই। তবে অন্য দিনের তুলনায় আজ অনেক বেশি গোলাপ। একে কমপক্ষে 50 থেকে 60টার মতো তো হবেই। প্রথমে তো একটা দিত, 1 মাস ধরে 4 থেকে 5টার মতো পেয়েছে। এখন সোজা এতগুলো কেন? তবে তার মুখে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল মুখে। যাক, তার কথা মনে আছে এসব। ভাবতে ভাবতে সামনের দিকে তাকাতেই মেহেরকে দেখতে পেল, যে মাহিম আর তাসনিয়ার সাথে গাড়ির দরজা খুলে ভিতরে বসেছে। মেহের সামনে তুহিনের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ আবার চোখ নামিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিল। বন্ধ করতে না করতেই গাড়ি তুহিনের চোখের আড়াল হয়ে গেল। তবে তুহিনের চোখ তখনও সেই দিকে নিবদ্ধ। আজকে মেহেরের হাব ভাব একটু অন্যরকম ছিল, যা চাইলেও তুহিন ভুলতে পারে না। জেগেই তো ছিল। বারান্দায় আসলো না কেন? গাছগুলোতে কি পানি দেবে না? তুহিন নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। ধুর, বলে ফুলগুলো নিয়েই নিজের ঘরের দিকে পা বাড়ালো। মাহিম, মেহের আর তাসনিয়াকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে হাতের ঘড়ি দেখে দুজনের দিকে মিষ্টি করে হেসে বলল, আজকে মেবি আসতে পারবো না আমি। অফিসের মিটিং পিছিয়ে গেছে আর্জেন্ট। তবে নো টেনশন, কালকে শিওর আসবো। তাসনিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মেহের সামান্য হেসে ভার্সিটির দিকে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা কয়েকবার বলে ফেলেছ। হুম, তোমার চোখাচোখি আমি বুঝি। বলেই কিছুটা দূরে যেতেই তাসনিয়া মাহিমের বাহুতে ঠাস করে মেরে বলল, মেয়ের সামনে সবসময় এমন করো কেন তুমি? আরে এসব চলে, তুমি এসব বুঝবে না। আচ্ছা, এসব বাদ দাও, আরও একটু গাড়ির ভিতরে থাকো না। তাসনিয়ার চোখ গরম করে ভার্সিটির দিকে পা বাড়ালো। মাহিম তাসনিয়ার হাত ধরে বলল, ওই বউ। তাসনিয়া এবার সামান্য লজ্জা পেয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলল, এটা ভার্সিটি, বেডরুম না। ছাড়ো তো, যাও নিজের কাজে যাও। বলেই মাহিম থেকে এক প্রকার ফালিয়েই ভার্সিটির ভেতরে চলে গেল। মাহতিম চোখ গরম করে তাকিয়ে আছে তাহিয়ার পানে। তাহিয়াও মাথা নিচু করে আছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে উকি দিয়ে মাহতিমকে দেখে নিচ্ছে একবার। মাহতিম হুঙ্কার ছেড়ে তাহিয়াকে বলল, কি কি সমস্যা বল। তাহিয়া মাহতিমের হুঙ্কার শুনে কাঁপতে থাকে অনবরত। পাশে থাকা ছেলেটারও যায় অবস্থা। তাহিয়াকে চুপ দেখে মাহতিম ছেলেটার চুলগুলো শক্ত করে ধরে বলল, স্কুল বাঙ্ক দিয়ে এখানে কি? আর তাহিয়া তোর সঙ্গে কেন? আনসার মি। ভাইয়া, ওকে আমি ট্রিট দিতে এনেছিলাম, নিলয় বলে। সোজা কথায় আই, মাহতিম বলে। ওকে প্রপোজ করার জন্য এনেছিলাম, নিলয় বলে। বলার সঙ্গে সঙ্গে মাহতিমের শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে ছেলেটা কিছুটা হেলে গেল। মাহতিম এবার পাত্তা না দিয়ে ছেলেটার কলার ধরে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল, বয়স কত তোর? হ্যাঁ, নিজের বাপের খাস, আবার নিজের বাপের টাকা দিয়ে ট্রিট দিস? হ্যাঁ, তোর বাপের নাম্বার দে, কুইক। নিলয় ছেলেটির চোখে মুখে সঙ্গে সঙ্গে আতঙ্ক ছেয়ে গেল। মাহতিম আবারও কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটি মাহতিমের কাছে হাত জোড় করে বলল, ভাই এমন করবেন না ভাই, আব্বু আমাকে ঘর থেকে বের করে দেবে ভাই, সঙ্গে অনেক মারবেও। আজকের জন্য মাফ করে দেন ভাই, জীবনেও আর আমি এমন কাজ করব না। মাহতিম, দিতে বলেছি ভাই, প্লিজ ভাই, আপনি যা বলবেন তাই করব, তবু আব্বুকে না প্লিজ। মাহতিম হাসলো। এবার তাহিয়ার দিকে তাকিয়ে আবারও ছেলেটার দিকে স্থির দৃষ্টি রেখে বলল, তোর বাপের নাম্বার দে, ফোন দেবো না, শুধু রাখবো নিজের কাছে। ছেলেটা কিছু বলতে যাবে, তার আগে মাহতিম ছেলেটাকে থামিয়ে দিয়ে পকেটে হাত রেখে বলল, বললাম তো কিছুই বলবো না, শুধু ছেলের সেফটির জন্য রাখবো। কি যেন বলেছিলি? আমি যা বলবো তাই করবি, তাই তো? ওকে। ছেলেটা প্রতিটা ছেলের থেকে দূরে রাখবি। যদি আমি বাই চান্স দেখি যে ও কোনো ছেলের সঙ্গে আছে, তাহলে তখন তোর বাপের কাছে ফোন যাবে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই, রাজি ভাই। কেউ জীবনেও তাহিয়ার কাছে আসবে না। মাহতিম মুখ আবার বিরক্তিকর করে নিলয়ের দিকে তাকিয়ে বলল, তাহিয়া আপু বল, আর সবাই যেন এটাকে। হ্যাঁ ঠিক আছে, নাম্বার। নিলয় সুন্দরভাবে নাম্বারটা দিয়ে চলে যেতে নিল। মাহতিম আবারও কলার ধরে নিলয়কে নিজের সামনে এনে ফোন লাগালো নিলয়ের আব্বুর কাছে। সঙ্গে সঙ্গে এক পুরুষালী কণ্ঠ ভেসে উঠল মাহতিমের কানে। মাহতিম এত কিছু পরোয়া না করে ডিরেক্ট বলল, নিলয় কি আপনার ছেলে? জি। কেন, কিছু হয়েছে? না, এমনি, ও খুব ভালো ছেলে, তাই বলছিলাম। বলেই কট করে
ফোনটা কেটে নিলয়কে ইশারা যেতে বলল। নিলয় ফাঁক পেয়ে এক দৌড়ে রিকশা নিয়ে পগার পার। তাহিয়া এতক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখছিল মাহতিমের কাণ্ড কারখানা। তার এসবের কোনো পরোয়া নেই। মাহতিম ছেলেটাকে কি করেছে, কারণ সে জানে যা ঝড় তুফান বজ্রপাত সব তার ওপর দিয়েই যাবে। এটা ভেবেই তার মুখটা কালো কালো হয়ে গেল। মাহতিম নিলয়ের দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে তাহিয়ার দিকে তাকিয়ে তাহিয়া ভ্যা ভ্যা করে কেঁদে দিল। মাহতিম তাহিয়ার এমন কান্না দেখে রাম ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, শালা তোর গালে চড় দেবো না, নিজের গালে কয়েকটা লাগাবো, এটা নিয়েই কনফিউজড। ওই তোর বাপ ভাই তোরে খাওয়ায় না? হ্যাঁ? তাহিয়ার মাহতিমের কোনো কথা না শুনে নাক টানতে টানতে শুধু একটা কথাই বলে, ও মাহতিম ভাই, আব্বুকে কিছু বলো না প্লিজ। তাহিয়ার কথায় মাহতিমের কুচকানো ভ্রু যুগল স্থির হয়ে গেল এক নিমেষেই। সঙ্গে সঙ্গেই ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে বলল। তাহিয়া শুধু চুপচাপ মাহতিমের ঠোঁটের হাসি পর্যবেক্ষণ করছে। কে জানে তার কপালে কি আছে। আরও করলোভ, ঠিকই তো, তোর বাপ ভাই কি খাওয়ায় না তোকে? ছি 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 তাহিয়া, সেই মনেও ধুর, এখন সেম টেম করে আর কি হবে? যা ঝামেলা তো হয়েই গেছে, আল্লাহ শেষবারের মতো রক্ষা করো। মেয়ের ল্যাবে বসে কম্পিউটারে নিজের নোটগুলো কমপ্লিট করছেন। অসুস্থতার কারণে বেশ অনেক দিনই ভার্সিটিতে আসা হয়নি তার, তাই মাহিয়ার কাছ থেকে নোটগুলো স্ক্যান করে প্রিন্ট করে নিচ্ছে। বেশ অনেকগুলো পৃষ্ঠা হওয়ার তার বেশ সময় লাগছে। ব্রেক টাইম হওয়ায় সবাই একে একে ল্যাব থেকে বেরিয়ে গেছে। মেহেরের সেদিকে খেয়াল নেই। সে শুধু একটা একটা করে কাগজ স্ক্যান করে প্রিন্ট করতে ব্যস্ত। প্রায় আধা ঘন্টা পর সব কিছু শেষ। যখন প্রিন্টার থেকে এক এক করে পৃষ্ঠা গোছাতে মগ্ন, তখনই পেছনে কারো উপস্থিতি টের পেল মেহেরের পাশে অফ থাকা কম্পিউটার স্ক্রিনে তাকাতে দেখতে পেল ভার্সিটির ভিপি জাভেদ ইসলামকে, যার হাতে ক্রমশ এগোচ্ছে তার কোমরের দিকে। এই দৃশ্য দেখতে মেহেরের পায়ের রক্ত মাথায় উঠতে সময় লাগলো না, একটুও না। মেহের সঙ্গে সঙ্গে কাঁধে থাকা ওড়নাটা আটকানো পিনটা দুই আঙ্গুলের মাঝে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আলপিনটা তাক করলো জাভেদের বাম চোখ বরাবর। হঠাৎ এমন আক্রমণে জাভেদ ধাক্কা খেয়ে কম্পিউটার টেবিলে ঢুকে গেল। তবে জাভেদের দৃষ্টি একটুও নড়ল না সেই তাক করা আলফিনের দিক থেকে। সে ঘাবড়ে মেহেরের অনুরোধের সুরে বলল, কিউটি পাই, এটা সামনে থেকে সরাও, যে কোনো সময় চোখে ঢুকে যেতে পারে, এটা মোটেও খেলার জিনিস নয়। হ্যাঁ? মেয়ের তির্যক হাসলো। আলপিনটা আরও একটু চোখের মনি বরাবর কাছে নিয়ে বলল, হ্যাঁ জানি তো, এটা মোটেও খেলার জিনিস না, পর্দা করার জিনিস। মেয়েদের পর্দাটা ঠিক রাখে। সঙ্গে তোর মতো কাপুরুষদের থেকেও ঠিক করতে জানে। দেখাবো কিভাবে ঠিক রাখে? দেখাই। মাহিয়া এসেছিল নিজের নোটটা নিয়ে মেহেরের কাছ থেকে, কিন্তু ল্যাবে ঢুকতেই এই দৃশ্য দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে মেহেরকে দূরে সরিয়ে এনে কানে ফিস ফিস করে বলল, ঝামেলায় জড়াচ্ছিস কেন নিজেকে, চল। মেহের রেগে জাবেদের চোখ বরাবর আবারও আলপিন তাক করে বলল। মাহিয়া আবারও মেহেরকে আটকাল। নোটগুলো গুছিয়ে মেহেরকে টানতে টানতে নিয়ে গেল ল্যাব থেকে। তবে মেহেরের দৃষ্টি এখনো আগুন ঝরছে, যেন পারলে চোখ দিয়েই ভস্ম করে দিত জাবেদকে। মেহের আর মাহিয়া যেতেই জাবেদ সোজা হয়ে দাঁড়িয়ে ঠাস করে লাথি মারল চেয়ারে। চুলগুলো পেছনে নিয়ে শক্ত করে ধরে বলল, এতদিন শুধু ভালো রূপটাই দেখেছ কিউটি পাই, আমার সঙ্গে চ্যালেঞ্জ? হ্যাঁ, আমার ক্যাম্পাসে দাঁড়িয়ে আমাকেই চ্যালেঞ্জ, দেখে নেব তোমার। বলেই জাবেদ গট পায়ে ল্যাব থেকে বের হওয়ার সময় দরজায় লাথি মেরে চলে গেল। দরজাটা কতক্ষণ দুলতে থাকলো, তারপর আবার ঠিক হয়ে গেল। মাহতিম দাঁড়িয়ে আছে নিজের বাড়ির ড্রয়িং রুমের ঠিক মাঝ বরাবর। পাশেই তাহিয়া গুটিসুটি মেরে দাঁড়িয়ে, আর তাদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিম, তাসনিয়া, তুহিন সহ তাদের বাবারা। সবাই শান্ত চোখে তাকিয়ে তাদের দিকে। রিয়াজ হাতের ঘড়ি দেখে বললেন, কি বলবে বলো। আর তাহিয়াকে তাহিয়া কি করেছ? কাঁদছে কেন ও? আঙ্কেল, তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছি, মাহতিম বলে। আম্মু আর আন্টিও থাকতে পারে, সমস্যা নেই। রিয়াজ আর করিম একে অপরের দিকে তাকিয়ে সবাইকে যাওয়ার কথা বললেন, তাই মাহিম, তাহিয়া কোনো কথা না বলে চলে গেল উপরে। তবে তুহিন করিমের উদ্দেশ্যে বলল, আব্বু, আমি বাসায় যাচ্ছি। করিম মাথা নাড়তে তুহিন একবার মাহতিমের পানে তাকিয়ে চলে গেল। তুহিন রিয়াজ মেনশন থেকে বের হওয়ার সময় মেহেরকে গেট পেরিয়ে ঢুকতে দেখলো বাড়িতে। মেহের সামনে না তাকিয়ে চুপচাপ তুহিনকে পাশ কাটিয়ে চলে যেতে গেল। তুহিন সামান্য আওয়াজে মেহেরকে ডাকলো, কিন্তু মেহের কোনো উত্তর না দিয়েই চুপচাপ চলে গেল বাড়ির ভিতরে। তুহিন থম মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল মেহেরের পানে। মেহের বাড়িতে পা রাখতেই শুনতে পেল মাহতিমের কণ্ঠস্বর, যে কর্মীর সামনে বসে চোখে চোখ রেখে বলছে, মাহতিম, আপনাকে খুব সম্মান করি আঙ্কেল, তাই আপনার মেয়ের আগে
আপনাকে বলছি, আমি তাহিয়াকে পছন্দ করি, বিয়ে করতে চাই। ও এখনও অনেক, করিম সাহেব বললেন। ও ও তো এখনও অনেক ছোট। আমি কখন বললাম বড়? মাহাতিম বলে। করিম বলে, তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো। মাহাতিম হাসলো, তারপর শান্ত স্বরেই বলল, আমি কি ডিজার্ভ করি সেটা তো আমি ডিসাইড করব, তাই না? আর তাহিয়ার থেকে ভালো কাউকে আমার প্রয়োজনও নেই। ঠিক আছে, শর্ত আছে তোমার আমার। কি? ওকে সময় দাও, ওকে নিজের মতো বাঁচতে দিতে হবে। ঠিক আছে, চলেই যাব। আরও আর কিছু? কোনো যোগাযোগ রাখতে পারবে না। মাহতিম দীর্ঘশ্বাস ফেলে করিমের দিকে তাকিয়ে গট গট পায়ে উপরে চলে গেল। নাদিয়া আর সামিয়া চুপ করে তাকিয়ে রইল করিমের পানে। রিয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে করিমের দিকে তাকিয়ে বললেন, দিবি না তোর মেয়েটাকে? একজনকে তো দিয়েই দিয়েছে, বলে দরজার দিকে তাকালেন, যেখানে মেহের চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সবার কথাই তার কানে গেছে, তবে নিরুত্তর হয়ে সেও নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। করিম, অন্যজনে না হয় আরেকজনের বদলে দিয়ে দেব, অন্যজনকে না হয় আরেকজনের বদলে দিয়ে দেব। তোর ছেলে মেয়ে যেমন তোর প্রাণ, ঠিক তেমনই আমার ছেলে মেয়েও আমার প্রাণ। বলে পাঞ্জাবি ঠিক করতে করতে রিয়াজের কাঁধে হাত রেখে বললেন, আসি, দেরি হয়ে গেছে, তাহিয়াকেও পাঠিয়ে দিস। থাকুক না তাসনিয়ার সঙ্গে। করিম কিছু না বলে শুধু মাথা নাড়লেন। নাদিয়াকে ইশারা করে করিম ধীর পায়ে বেরিয়ে গেলেন। নাদিয়াও তার পেছু পেছু বেরিয়ে গেল রিয়াজ মেনশন থেকে। 2 দিন পর, দিনটা রবিবার। তুহিন বারান্দায় দাঁড়িয়ে সেই কখন থেকে গিটারে এলোমেলো আওয়াজ তুলছে। আজ 3 দিন হলো মেহেরের কোনো পাত্তা নেই। এক পলকের জন্য দেখে নিচ্ছে তাকে। এতে সে নিজেই বিরক্ত হচ্ছে বারবার। কিন্তু এই মেয়েটাকে একটু বিরক্ত হচ্ছে না, একবারও বের হচ্ছে না। আর গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে প্রায়। যখন মেরেই ফেলবে তখন লাগানোটার দরকার কি ছিল? তুহিন বারান্দায় তখন পায়চারি করছে। ফিঙ্গার ক্যাপগুলো ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে এলোমেলোভাবে শুধু গিটারের আওয়াজ তুলছে। এমন এলোমেলোভাবে গিটার বাজানোর কারণে হঠাৎ তুহিনের বুড়ো আঙ্গুল কেটে গেল তৎক্ষণাৎ। কিন্তু তুহিনের মনোযোগ এটাতে একদম নেই। তুহিন একবার দাঁড়িয়ে মেহেরের বারান্দায় টপ থেকে সামান্য ডাল কেটে মেহেরের দরজার দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেটা তেমন আওয়াজ করলো না। এতে যেন তুহিনের মন মেজাজ আরও খারাপ হলো। তুহিন নিজের মাথায় চুল মুঠো করে ধরে আওয়াজ করে ডাকলো, মেহের। ডাকার সঙ্গে মেহেরের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শুভা। তুহিন রিসিভ করে মেহেরের বারান্দার দিকে তাকিয়ে বলল, কি চাই? বাবা, তোর আবার কি হলো? মন মেজাজ গরম আছে, তাড়াতাড়ি বল। চয়ন না আমার সঙ্গে কথা বলছে না, একটা কিছু কর। কর না। আমি কিছু করতে পারবো না, নিজেরা সলভ কর। আর আমাকে ডিস্টার্ব বলতে বলতে নিচে দেখতে পেল মেহেরকে, যে রিকশায় উঠছে। তুহিন তাড়াতাড়ি শুভার ফোন কেটে দিয়ে দৌড় দিল মেহেরকে ধরার জন্য। কিন্তু তার আগেই মেহের রিকশায় অনেক দূর পর্যন্ত চলে গেছে। তুহিন তাড়াতাড়ি গ্যারেজে ঢুকে বাইক নিয়ে রওনা হলো। মেহের রিকশায় বসে কাগজপত্রগুলো একে একে ঠিক করছে। আজই জমা দিতে হবে, না হলে বেশি দেরি হয়ে যাবে। সে যখন এসব চিন্তায় মগ্ন, তখনই হঠাৎ রিকশায় ব্রেক দেওয়ায় মেহের হেলে পড়তে গেলে সামনে বিরক্তিতে তাকাতেই তার চোখ মুখ স্থির হয়ে গেল। তুহিন বাইক থেকে নেমে সঙ্গে সঙ্গে মেহেরের হাত ধরে টেনে নামানো রিকশা থেকে। মেহের কিছু বলতে যাবে, তার আগে তুহিন অদ্ভুত প্রশ্ন শুনে থেমে গেল। বারান্দায় আসিস না কেন? কাঁদছিল। গাছগুলো তো মরে যাচ্ছে মেহের, পানি দিবি না? 3 দিন ধরে পানি দিচ্ছিস না। মেহের ভীষণ অবাক হলো তুহিনের এমন আজব আজব কথা শুনে। তবু শান্ত স্বরেই বলে উঠল, দেব। বলেই রিকশায় উঠতে গেল। তুহিন মেহেরের হাত ধরে থামিয়ে বলল, আজকে দিবি তো? মেহের তুহিনের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ দেবে। বলে আবারও রিকশায় উঠতে গেল। তুহিন আবার মেহেরের হাত ধরে থামিয়ে বলল, তুই কি আমাকে ইগনোর করছিস মেহের? মেহের আবারও তুহিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, কেন মনে হচ্ছে আমি আপনাকে ইগনোর করছি? বারান্দায় আসছিস না যে? বারান্দায় না যাওয়ার সঙ্গে আপনাকে ইগনোর করার সম্পর্ক কি? তুহিন আর কোনো জবাব দিতে পারল না। কে জবাব দিবে তা খুঁজতে খুঁজতেই মেহের আর কোনো কথা না বলে রিকশায় উঠতে গেল। তুহিন আবার বাধা দিয়ে বলল, আমি তোকে পৌঁছে দেই, প্রয়োজন নেই। বলার সঙ্গে সঙ্গেই রিকশায় উঠে বসলো মেহের। তুহিন আরও কিছু বলতে যাবে, তার আগেই রিকশা চলতে শুরু করলো। তুহিন সেদিক তাকিয়ে রইল অপলক। তার যে বুকে বড্ড জ্বালা করছে, তাকে মেহের বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে তাকালো কাটা আঙ্গুলটার দিকে। মেহের কি একবারও দেখলো না তার আঙ্গুল কাটা? আগে তো দেখলেই সুন্দর করে ব্যান্ডেজ করে দিত, সেটা তুহিন না চাইলেও। তুহিন কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইকে উঠে রওনা দিল বাড়ির পথে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।